যেই কর্মকাণ্ড ঘটেছে, যেভাবে আসলে একজন ফুটবলারকে একটা দলকে গোল বঞ্চিত করা হয়েছে, ভিএআর এ প্রত্যেকটা অ্যাঙ্গেল না দেখে মাত্র একটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এরকম একটা বিশাল ডিসিশন দেওয়া হয়েছে এবং একজন ফুটবলারকে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক থেকে বঞ্চিত করা হয়েছে। এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। সো ব্রাজিল জয় পেয়েছে এবং সেই জয়ে ব্রাজিল ছন্দে ফিরেছে। নেইমার মাঠে নেমেছে, সবকিছু ছাপিয়ে ওই 22 মিনিটে যেই গোলটা বাতিল হয়েছে ভিনি জুনিয়রের, সেটা আজকের সবচেয়ে আলোচিত বিষয়। কিন্তু সেই আলোচনা মোটামুটি যখন শেষের দিকে, সেই আলোচনায় যখন ফুল স্টপ দেওয়ার চেষ্টা, ঠিক তখন ইন্টারেস্টিংলি বড় একটা ব্যাপার সামনে চলে এসেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই রাউন্ড অফ 32 নিয়ে যথেষ্ট টেনশনের মধ্যে রয়েছে এবং রাউন্ড অফ 32-তে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেইভাবে এক্সপেক্ট করছে যে এই দলের বিপক্ষে আলটিমেটলি আমরা পরের রাউন্ডে নকআউট স্টেজে এন্ট্রি করার পরে খেলবো, সেটা হয়তো হচ্ছে না। লেটস ডিসকাস ফার্স্ট অ্যাবাউট আর্জেন্টিনা। আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনা তার নিজের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর্জেন্টিনার গ্রুপে দ্বিতীয় হবার কোনো সুযোগ নেই, কারণ সবার আগে পয়েন্ট সেট থেকেও, গোল ডিফারেন্সের থেকেও আসলে ইম্পর্টেন্ট পার্ট যেটা, যদি আপনি মানে একই দলের বা দুই দলের একই পয়েন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হেড টু হেডে আর্জেন্টিনা যেই দলগুলো তাকে ওই একই গ্রুপে চ্যালেঞ্জ জানাতে পারে তাদের বিপক্ষে জয় পেয়েছে। সো হোয়ার ইজ দ্য প্রবলেম যেই জায়গাটায়, সেটা হচ্ছে আর্জেন্টিনা যেই গ্রুপে এগেনস্টে রাউন্ড অফ 32-তে খেলবে, সেই গ্রুপটার রানার্স আপ কে হচ্ছে, দ্যাট ইজ দ্য টকিং পয়েন্ট। এবং সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ এইচ এ রয়েছে স্পেন, ইউরুগুয়ে, কেপ ভার্ডে অ্যান্ড সৌদি আরাবিয়া। অনেকেই মনে করছেন যে টেবিল টপার স্পেন তার অবস্থানটা ধরে রাখবে এবং স্পেন যদি টেবিল টপার হয়ে যায়, দেন ইউরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবে, এই তিন দলের যে কোনো একটা আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে রাউন্ড অফ 32-তে। বাট আসলে কি সেটা হতে যাচ্ছে? লেটস ডিসকাস। আপনি যদি খেয়াল করে দেখেন যে আজকে যে ইম্পর্টেন্ট জায়গাটায় দাঁড়িয়ে আর্জেন্টিনার ভাগ্য বা প্রতিপক্ষ নির্ভর করছে, সেখানটায় প্রথম প্রশ্ন যেটা, স্পেন অ্যান্ড ইউরুগুয়ে, যাদের এক দলের 2 ম্যাচে 4 পয়েন্ট, স্পেন টেবিল টপার, অ্যান্ড উরুগুয়ে 2 ম্যাচে 2 পয়েন্ট, তারা অবস্থান 2-এ আছে। এই দুই দলের যে মুখোমুখি লড়াইটা হবে, সেই লড়াইয়ে, সেই ম্যাচে যদি স্পেন হেরে যায়, তাহলে উরুগুয়ের পয়েন্ট হবে 5, মানে স্পেন নিচে নেমে এলো। উরুগুয়ে স্পেনের ম্যাচে যদি স্পেন হেরে যায় উরুগুয়ের কাছে, দেন উরুগুয়ে স্পেনকে টপকে 5 পয়েন্ট নিয়ে উপরে চলে যাবে। তার মানে কি দাঁড়ালো, স্পেনকে টপকে উরুগুয়ে যদি 1 নাম্বার র্যাঙ্ক টিম হয়, সেক্ষেত্রে স্পেন হবে 2 নাম্বার, এবং স্পেন যদি 2 নাম্বার হয়, তাহলে আর্জেন্টিনার গ্রুপ এইচ এর 2 নাম্বার দলের সাথে রাউন্ড অফ 32 খেলার কথা, সেখানটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যাবে স্পেন। অ্যান্ড ওইটা যদি হয়, দেন ওয়ার্ল্ড কাপের 3 বারের চ্যাম্পিয়ন ভার্সেস 1 বারের চ্যাম্পিয়ন, দুইটা দল মুখোমুখি হবে রাউন্ড অফ 32-তে, এবং এই দুই দলের মধ্য থেকে একটা দলকে আলটিমেটলি পরের রাউন্ডেই বিদায় নিতে হবে। ঘটনা অন্যরকমও হতে পারে। খেয়াল করে দেখুন, স্পেনের কথা আমি যেভাবে বলছি, উরুগুয়ে স্পেনের বিপক্ষে যদি জিতে যায়, উরুগুয়ে টপ। আবার যদি কেপ ভার্দে সৌদি আরবিয়ার বিপক্ষে জিতে যায়, সেক্ষেত্রে সৌদি আরবিয়ার বিপক্ষে 3 পয়েন্ট নিয়ে কেপ ভার্দের পয়েন্টও হবে গ্রুপ এইচ থেকে উরুগুয়ের সমান 5। সেক্ষেত্রে স্পেন হয়ে যাবে গ্রুপের 3 নাম্বার দল। তাদেরকে ওয়েট করতে হবে যে 12 গ্রুপের টপ যে 8টা দল যারা 3 নাম্বার পজিশন থেকে শেষ করবে, সেখানটায় তারা আসলে কোয়ালিফাই করে কিনা। স্পেনের ভাগ্য ঝুলে যাবে। সেই ক্ষেত্রে কেপ ভার্দে যদি জিতে যায়, উরুগুয়ে যদি জিতে যায়, তাহলে কেপ ভার্দে এবং উরুগুয়ে এই দুই দল যেহেতু তাদের নিজেদের ম্যাচে ড্র করেছিল, এই দুই দলের গোল ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, উরুগুয়ে অর কেপ ভার্দে। হোয়াট অ্যাবাউট ব্রাজিলের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আরো একটা ভয়ঙ্কর সিচুয়েশনে রয়েছে। ব্রাজিলের সাথে যেই দলের আসলে খেলা হবে, বা ব্রাজিল যেই দলের বিপক্ষে আলটিমেটলি খেলতে নামবে, সেই দল মানে গ্রুপটাতে রয়েছে বড় দলগুলো, এবং সেই বড় দলগুলোর অন্যতম একটা দল হচ্ছে নেদারল্যান্ডস, জাপান। এবারের ওয়ার্ল্ড কাপে এই দুই দল সমান তালে ব্রাজিল এফ গ্রুপের যে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে রাউন্ড অফ 32-তে, সেই দুই দলের অন্যতম হচ্ছে নেদারল্যান্ডস, জাপান। তারা সমান তালেই তাদের এবারের বিশ্বকাপটায় মন্ত্রমুগ্ধ ছড়াচ্ছে। রয়েছে সুইডেন, রয়েছে তিউনিশিয়া। লেটস ডিসকাস। নেদারল্যান্ডসের পয়েন্ট হচ্ছে 2 ম্যাচে 4, জাপানের পয়েন্ট হচ্ছে 2 ম্যাচে 4। এখন
ব্রাজিলের প্রতিপক্ষ যেই দলটাই হবে না কেন এই গ্রুপ থেকে, গ্রুপ এফ থেকে, সেই দলকে গ্রুপ এফ এর দ্বিতীয় দল হতে হবে। মানে গ্রুপ এফ এর দ্বিতীয় দল, টেবিলের দ্বিতীয় দল, সেটা নেদারল্যান্ডস হতে পারে, সেটা জাপান হতে পারে, সেটা সুইডেন হতে পারে, সেটা তিউনিসিয়া হতে পারে। আলোচনার স্বার্থে আমি বলছি, যেই দলটা টেবিলের 2 নম্বরে থাকবে তার বিপক্ষে ব্রাজিল রাউন্ড অফ 32-তে লড়বে। এখন গুরুত্বপূর্ণ যে ম্যাচ বাকি রয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন জাপানের সাথে সুইডেনের খেলা। জাপান এবং সুইডেনের যে ম্যাচটা রয়েছে, জাপানের যেহেতু 0.4, তারা গোল ডিফারেন্সের কারণে ওই টেবিলে নেদারল্যান্ডসের পেছনে রয়েছে, নেদারল্যান্ডসেরও 0.4। জাপান মুখোমুখি হবে সুইডেনের। জাপান যদি সুইডেনকে হারিয়ে দেয়, জাপানের পয়েন্ট হবে 7, জাপানের পয়েন্ট হবে 7, 4-এর সাথে 3 যোগ করলে 7। আবার নেদারল্যান্ডস এবং তিউনিসিয়া মুখোমুখি হবে। নেদারল্যান্ডস যদি ওই ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জিততে না পারে, পরাজিত হয়, তাহলে নেদারল্যান্ডস 4 পয়েন্টেই থেকে যাবে। এবং নেদারল্যান্ডস যদি ওই ম্যাচে ড্র করে, তারপরেও নেদারল্যান্ডস 1 পয়েন্ট পেয়ে 5 নাম্বার পয়েন্ট, মানে টোটাল 4 পয়েন্ট আছে। যদি তিউনিসিয়ার সাথে তাদের ম্যাচটা ড্র হয়, তাদের পয়েন্ট হবে 5, কিন্তু সেটা এনাফ হবে না জাপানের 7 পয়েন্টকে টপকানোর জন্য। কারণ জাপানের 4 ছিল, সুইডেনকে হারালে তাদের পয়েন্ট হয়ে যাবে 7, তারা গ্রুপের টপে চলে যাবে। আর নেদারল্যান্ডস যদি কোনো কারণে তিউনিসিয়ার বিপক্ষে হেরে যায়, তাদের পয়েন্ট 4ই থাকবে। যদি ড্র করে, তাহলে তাদের পয়েন্ট হবে 5। তার মানে নেদারল্যান্ডস ওই পার্টিকুলার গ্রুপের দ্বিতীয় দল হয়ে গেল। দ্বিতীয় দলের সাথে কে মুখোমুখি হবে? রাউন্ড অফ 32-তে যেই ব্রাজিলের গ্রুপটা রয়েছে সেই গ্রুপের চ্যাম্পিয়ন টিম। এবং ব্রাজিলের গ্রুপের চ্যাম্পিয়ন টিম, টপ টিম হচ্ছে ব্রাজিল ইটসেলফ। সো এমনটা যদি হয়, তাহলে ব্রাজিল এবং নেদারল্যান্ডস এই দুই দলকেও আমরা রাউন্ড অফ 32-তে দেখতে পারি। অন্যরকমও হতে পারে। আপনারা বলতে পারেন যে আসলে তিউনিসিয়া নেদারল্যান্ডসকে হারিয়ে দেবে, এরকম ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। গত বিশ্বকাপে মনে আছে ফ্রান্স অসাধারণ ফুটবল খেলেছিল, ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত তারা আর্জেন্টিনার বিপক্ষে পারে নাই। কিন্তু ওই না পারার আগে একটা ম্যাচেই ফ্রান্সের পা হড়কেছিল, একটা ম্যাচেই ফ্রান্স হেরে গিয়েছিল। সেই ম্যাচটা কোনটা মনে করুন, রিকল করুন, গুগল করুন। সেই ম্যাচটা হচ্ছে তিউনিসিয়া। তিউনিসিয়া যারা লাস্ট ওয়ার্ল্ড কাপে ওই সময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল, তারা নেদারল্যান্ডসের বিপক্ষে নেদারল্যান্ডসকে আটকাতে পারবে না, হারাতে পারবে না, এরকম ইকুয়েশনে বিশ্বাস করার কোনো কারণ নেই। সো যদি এরকমটা ঘটে যে নেদারল্যান্ডস হেরে গেল অথবা তারা ড্র করে ফেললো আর জাপান সুইডেনকে হারিয়ে দিল, তাহলে কিন্তু ঘটনা অন্যরকম ঘটবে। আবার যদি এরকম ঘটে যে জাপান সুইডেন ম্যাচে সুইডেন জিতে গেল, সুইডেনে অলরেডি 3 পয়েন্ট রয়েছে এবং জাপান তো সেক্ষেত্রে হচ্ছে 4 পয়েন্টেই থেকে গেল, সুইডেনের পয়েন্ট হইল 6। আবার অন্য আরেকটা ম্যাচে নেদারল্যান্ডস তিউনিসিয়ার বিপক্ষে ড্র করলো অথবা হেরে গেল, সেক্ষেত্রে কিন্তু গ্রুপের সেকেন্ড টিম কে হবে সেটা নিয়ে কিন্তু জাপান এবং নেদারল্যান্ডসের মধ্যে একটা ক্ল্যাশ হবে। কারণ যদি সুইডেন জাপানকে হারিয়ে দেয়, তাদের পয়েন্ট 6 হবে। আর যদি নেদারল্যান্ডস তিউনিসিয়াকে হারাতে না পারে, তারা 6কে টপকে উপরে যেতে পারবে না। সো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে যথেষ্ট সংশয়ের জায়গা রয়েছে। ফাইনালি যদি এমনটা হয় যে ফ্রান্সের এগেনস্টে আর্জেন্টিনাকে খেলতে হচ্ছে, গ্রুপের সমীকরণটা সেখানটায় কে ফুল স্টপ দেয়, স্টপেজ দেয়, আবার ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডস, রাউন্ড অফ 32 আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি এক্সাইটিং হবে, অনেক অনেক বেশি ক্রুশিয়াল হবে। ল্যাটিন আমেরিকার, বাংলাদেশে যেই দুই দলের হিউজ অ্যামাউন্ট অফ সাপোর্টার্স রয়েছে, তাদের পরের চ্যালেঞ্জটায় উত্তরানো। লেটস সি হোয়াট হ্যাপেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য। গুড লাক।